তো স্টেট অফ মোশন মানে হচ্ছে যে ভি ভেক্টর, ভালো করে বুঝো। কারণ হচ্ছে যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল এজ ডাইরেকশন থাকবে। এর ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল এজ কি থাকবে, ডাইরেকশন থাকবে। তাহলে দেখো যদি দুটোর মধ্যে কোনো একটা চেঞ্জ হয় অথবা দুটোই চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারবো যে বস্তুর উপর 1/s প্রয়োগ হচ্ছে। তার মানে স্ট্রং ফোর্স এর থেকে 100 গুণ বেশি, স্ট্রং ফোর্স উইক ফোর্সের থেকে 10⁻11 গুণ বেশি, আবার স্ট্রং ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে 10⁻39 গুণ বেশি। আগের যে দুটো কেস আমরা কেস 1 কেস 2 বলেছি সেই দুটো কেস এখানে একসঙ্গে উপস্থিত রয়েছে। মানে দেখো এফ cos থিটা ভি ভেক্টরের সঙ্গে প্যারালাল আর এফ sin থিটা ভি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এফ cos থিটা কি করবে, এই অবজেক্টটাকে স্ট্রেট লাইন বরাবর নিয়ে যেতে চাইবে, আর এফ sin থিটা কি করতে চাইবে, সার্কুলার পাথে ঘোরাতে চাইবে। তাহলে এফ sin থিটাকে এইভাবে সার্কুলার পাথে ঘোরাতে চাইবে, কিন্তু এফ cos থিটাকে এইভাবে এই বরাবর নিয়ে যেতে চাইবে। তাহলে এই বরাবর কিন্তু একটা মোশন। হ্যালো, তো দেখো আজকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি যেটা জেই এবং নেট অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা 2027 কিংবা 2028-এ এক্সাম দেবে তাদের জন্য। তো আমি নিউটনস ল থেকে স্টার্ট করব, লজ অফ মোশন থেকে স্টার্ট করব। লজ অফ মোশনের মধ্যে আমাদের নিউটনস ল, ফ্রিকশন এবং সার্কুলার মোশন তিনটা চ্যাপ্টারে চলে আসে। তো আমি টপিকগুলোকে ছোট ছোট টপিক্সে বিভক্ত করে পড়াবো তোমাদেরকে, 20 বা 25 মিনিটের করে একটা ভিডিও হবে যেখানে আমরা একটা একটা কনসেপ্টকে ডিসকাস করব। যেমন আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফোর্স, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ফোর্স বা কনসেপ্ট অফ ফোর্স, এই বিষয়টা আমরা ডিসকাস করব। তো দেখো প্রথমে যদি আমরা বলি যে মেকানিক্সের দুটো পার্ট তোমরা জানো, একটা হচ্ছে যে কাইনামেটিক্স আর হচ্ছে যে ডাইনামিক্স। তো কাইনামেটিক্সটা আমাদের হচ্ছে যে 1 ডাইমেনশনাল মোশন এবং 2 ডাইমেনশনাল মোশন, মানে মোশন ইন প্লেন যেটা বা মোশন ইন স্ট্রেট লাইন, এই পুরো বিষয়টাকে কাইনামেটিক্স বলা হয়। যেখানে আমি বারবার বলেছিলাম যে এখানে শুধুমাত্র গতির কারণ সম্পর্কে আলোচনা করা হয় না, শুধুমাত্র গতি সম্পর্কে আলোচনা করা হয়। কিন্তু ডাইনামিক্সে কি করা হয়, আমরা গতির কারণ সম্পর্কে আলোচনা করব। গতির কারণ মানে হচ্ছে যে ফোর্স। তাহলে একটা কথা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কাইনামেটিক্সে আমরা কি করি, আমরা কিন্তু গতির কারণ সম্পর্কে ডিসকাস করি না, অনলি মোশন সম্পর্কে ডিসকাস করি, অনলি অ্যাবাউট মোশন, অনলি অ্যাবাউট মোশন। কিন্তু যদি আমরা ডায়নামিক্সে দেখি তাহলে এখানে আমরা কি পড়বো, বেসিক্যালি কজ অফ মোশন। এখানে কিন্তু আমরা কজ অফ মোশন সম্পর্কে বলবো বা গতির কারণ সম্পর্কে বলবো। এবং কজ অফ মোশন বলতে আমরা কাকে বুঝি, ফোর্স। তার মানে আসলে আমরা ফোর্স সম্পর্কে পড়বো। তো প্রথমে আমি ফোর্স সম্পর্কে ডিসকাস করব, তারপর আমরা নিউটনস লগুলোতে যাব, স্পেশালি যেটা নিউটন সেকেন্ড ল, যেটা হচ্ছে কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো সেটা বুঝতে গেলে আমাদেরকে ফোর্স সম্পর্কে একটা আইডিয়া থাকতেই হবে। তো আমরা যদি বলি ফোর্স আসলে কি না, ফোর্স হচ্ছে এক ধরনের পুশ অথবা পুল, যেটার ফলে কি হবে, অবজেক্টের স্টেট ও মোশনটা চেঞ্জ হবে। অ্যান্ড ইট ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি, কারণ কোনো একটা বস্তুর উপরে যদি একের বেশি বল কাজ করে তাহলে আমাদেরকে ভেক্টরিক্যালি সেটাকে সাম করতে হবে। তাহলে মেন কথা আমরা যদি বলি তাহলে হোয়াট ইজ ফোর্স, যদি আমরা বলি ইট ইজ এ পুশ অর পুল, ভেরি সিম্পল। দেখো ইট ইজ আ পুশ অর পুল, push or pull which change the state of motion of the body. This is most important, which change the state of motion of the object, of any object. দেখো তো এখানে আমি একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ওয়ার্ড লিখেছি, ভেবে দেখো, স্টেট অফ মোশন। এবং যে স্টেট অফ মোশন বলতে আমরা কাকে বুঝি, ভেলোসিটি ভেক্টরকে। তো যে ভেলোসিটি ভেক্টরটাকে চেঞ্জ করবে, যে পুশ এবং পুল, সেটাকে আমরা ফোর্স বলবো। তো স্টেট অফ মোশন মানে হচ্ছে যে ভি ভেক্টর, ভালো করে বুঝো। কারণ হচ্ছে যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল এজ ডাইরেকশন থাকবে। এর ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল এজ কি থাকবে, ডাইরেকশন থাকবে। তাহলে দেখো যদি দুটোর মধ্যে কোনো একটা চেঞ্জ হয় অথবা দুটোই চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারবো যে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে। এবং দেখো এই যে কোনো একটা বস্তুর উপরে যে আমরা পুশ এবং পুল দিচ্ছি, মানে এই যে ভেলোসিটি ভেক্টর, এটা তো এমন নয় যে কোনো একটা বস্তুর মধ্যে কোনো ভেলোসিটি ভেক্টর নেই, এটা ক্রিয়েট হচ্ছে, ভেলোসিটি অলরেডি আছে। হতে পারে জিরো, দেখো ভেলোসিটি জিরো সেটাও তো একটা ভেলোসিটি। যেমন নয় যে ভেলোসিটি নেই, ভেলোসিটি রয়েছে, স্থির অবস্থায় মানে ভি ইকুয়াল টু জিরো। এখন আমরা যদি ফোর্স দিই তাহলে ভি ইকুয়াল টু জিরো থেকে সে কোনো একটা ভেলোসিটি পাবে, তা সেটা তো চেঞ্জ ইন ভেলোসিটি। তার মানে তার ইনিশিয়াল যে ভেলোসিটিটা ছিল সেটা স্থির হতে পারে অথবা মুভমেন্ট হতে পারে। তো ইনিশিয়াল যে ভেলোসিটিটা ছিল, মনে করো সাপোজ আমি বলছি যে এইটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি, ফর এক্সাম্পল দিস ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট অফ মাস এম। এখন দেখো আমরা এর উপরে যে পুশ বা পুলটা দিচ্ছি, মানে যে ফোর্সটা দিচ্ছি, তো সেই ফোর্সটার ডাইরেকশন বিভিন্ন হতে পারে। মনে করো এই ফোর্সটা ভেলোসিটি ভেক্টরের সঙ্গে প্যারালাল হতে পারে, এই ভেলোসিটি ভেক্টরের সঙ্গে ফোর্সটা অ্যান্টি প্যারালাল হতে পারে, এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে পারে, বা এনি যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। তাহলে ভেলোসিটি ভেক্টর এবং ফোর্সের মধ্যে যে কোণ, যে অ্যাঙ্গেল, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে এই অবজেক্টটার ফিউচার পাথ কীরকম হবে, মানে অবজেক্টটার মোশনটা কীরকম হবে।
তার মোশনের যে ট্রাজেক্টরিটা সেটা কীরকম হবে। ক্লিয়ার? তো সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। দেখো প্রথমে আমরা বলছি কেস ওয়ান। কেস ওয়ান, কেস ওয়ানে বলছে কি ফোর্স ইজ প্যারালাল টু ভি, এফ ইজ প্যারালাল টু ভি অর এফ ইজ অ্যান্টি প্যারালাল টু ভি। তার মানে যে অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড ভি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, যে কোনো একটা হতে পারে এই দুটোর মধ্যে। তো সেক্ষেত্রে এর পাথটা কীরকম হবে, ট্রাজেক্টরিটা কীরকম হবে। তো মনে করো সাপোজ দিস ইজ গ্রাউন্ড, এখানে মনে করো একটা অবজেক্ট রয়েছে, যে অবজেক্টটা অলরেডি এই বরাবর চলছে ভি ভেলোসিটি নিয়ে। তো যখন এর উপরে ফোর্স দেওয়া হবে, ভেবে দেখো ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ভি, মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো এখানে কি হবে দেখো, এই বস্তুটার যে ডাইরেকশন সেটা চেঞ্জ হবে না, অনলি ম্যাগনিটিউড চেঞ্জ হবে। তাহলে আমরা কি বলতে পারি, ডাইরেকশন ডাজ নট চেঞ্জ, ডাইরেকশন ডাজ নট চেঞ্জ, অনলি ম্যাগনিটিউড চেঞ্জ, অনলি ম্যাগনিটিউড চেঞ্জ। তাহলে কি হবে বলো, সেক্ষেত্রে এই অবজেক্টের মোশনটা হবে স্ট্রেট লাইন, সো দ্য মোশন উইল বি স্ট্রেট লাইন। দ্য পাথ আমরা বলতে পারি ট্রাজেক্টরি, the trajectory or path will be straight line, will be straight line. সেম কেস হবে যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, মানে এই বরাবর যদি আমরা ফোর্স দিই 0 or 180 ডিগ্রি, সেম হবে। এক্ষেত্রে ভেলোসিটি ম্যাগনিটিউডটা ইনক্রিজ হবে, আর যদি অপোজিট দিকে ফোর্স দিই তাহলে ম্যাগনিটিউডটা ডিক্রিজ হবে, কিন্তু এর যে পাথটা এই বরাবরই থাকবে, স্ট্রেট লাইন বরাবরই থাকবে। এবারে দেখো যদি আমরা বলি যে কেস টু, কেস টু যদি বলি, সাপোজ ফর এক্সাম্পল আমি এখানেই বলছি কেস টু। তো কেস টুতে আমরা যদি বলি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ভেবে দেখো কি বলছি আমরা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, খুবই ইম্পর্টেন্ট। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে ফোর্স এবং ভেলোসিটি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে এবং সবসময় থাকবে। তাহলে এখানে তো একটা বস্তু আছে এম, এর মনে করো ভেলোসিটি এই বরাবর রয়েছে, আর এই বরাবর মনে করো ফোর্স রয়েছে, ভেবে দেখো। তাহলে ফোর্স এবং ভেলোসিটি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে এবং এই কোণটা থ্রু আউট দ্য মোশন বজায় থাকবে। এমন নয় যে ইনিশিয়াল কোণটা 90 ডিগ্রি ছিল পরে চেঞ্জ হয়ে গেল। এখানে যেমন দেখো থ্রু আউট দ্য মোশন 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি থাকবে, এখানে তেমন থ্রু আউট দ্য মোশন 90 ডিগ্রি থাকবে। কি করে পসিবল, কীরকম ধরনের মোশন হলে এটা পসিবল। প্রথমত দেখো এখানে ভেলোসিটির যে ম্যাগনিটিউড তার কোনো চেঞ্জ হবে না, অনলি ডাইরেকশানের চেঞ্জ হবে। তাহলে অনলি ডাইরেকশানে চেঞ্জ হবে এবং কন্টিনিউয়াসলি ডাইরেকশন চেঞ্জ হতে থাকবে, যাতে করে ফোর্স এবং ভেলোসিটির মধ্যে যে কোন সেটা 90 ডিগ্রি থাকে। তাহলে দেখো এটা এইরকমভাবে মোশনটা হতে থাকবে, সার্কুলার মোশন। ইট ইজ অনলি পসিবল ইন সার্কুলার মোশন। ভেবে দেখো এট এনি ইনস্ট্যান্ট অফ পজিশন, সাপোজ এখানে আছে বস্তু যখন এইখানে থাকবে তখন কি হবে বলো, এর ভেলোসিটি এই বরাবর হবে, স্পর্শক বরাবর, ফোর্স সবসময় সেন্টারের দিকে থাকবে। এট এনি ইনস্ট্যান্ট যদি দেখো, যখন মনে করো এইখানে রয়েছে তখনও তাই ভেলোসিটি এই বরাবর থাকবে, ফোর্স এই বরাবর থাকবে। ওকে, তার মানে কি এখানে কি হবে বলো, অনলি ডাইরেকশন চেঞ্জ, only direction change. Okay, and path will be circular. এইখানে প্রত্যেকটা কেসেই একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যে এইখানে শুধুমাত্র যে ফোর্সটার কথা আমরা বলছি অনলি ওই ফোর্সটা রয়েছে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বা অন্য কোনো ফোর্স আছে। তো যখন আমরা শুধুমাত্র এফ ফোর্সের আন্ডারে আমরা এর গতিটাকে আলোচনা করছি, তখন আমরা শুধু এটাই বলতে চাইছি যে এফ ফোর্সের আন্ডারে এর মোশনটা কীরকম হবে বা এর মোশনের যে পাথটা সেইটা কীরকম হবে। তাহলে দেখো এই দুটো কেস বাদ দিয়ে আরেকটা কেস আমাদের রয়েছে, সেটা হচ্ছে জেনারেল কেস, কেস 3 যদি আমরা বলি জেনারেল কেস। জেনারেল কেস মানে কি, থিটা যদি আমার যে কোনো অ্যাঙ্গেল হয় এবং থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এই তিনটে বাদ দিয়ে যদি আমার কাছে যে কোনো অ্যাঙ্গেল হয়, মানে বিষয়টা কীরকম, যে মনে করো সাপোজ অবজেক্ট এখানে রয়েছে এবং এই অবজেক্টের উপরে একটা ফোর্স, ভেলোসিটির ডাইরেকশন এদিকে রয়েছে, এর উপরে ফোর্সের ডাইরেকশন মনে করো সাপোজ এই ডাইরেকশন রয়েছে, দিস ইজ অ্যাঙ্গেল থিটা। তো এইখানে দেখো এই ফোর্সটার আমরা দুটো কম্পোনেন্ট পাবো, একটা এই বরাবর পাবো এফ কস থিটা, আর একটা এই বরাবর পাবো এফ সাইন থিটা। যদি এই ডায়াগ্রামটাকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আগের যে দুটো কেস আমরা কেস 1 কেস 2 বলেছি, সেই দুটো কেস এখানে একসঙ্গে উপস্থিত রয়েছে। মানে দেখো এফ কস থিটা ভি ভেক্টরের সঙ্গে প্যারালাল আর এফ সাইন থিটা ভি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার।
তাহলে এফ কস থিটা কি করবে, এই অবজেক্টটাকে স্ট্রেট লাইন বরাবর নিয়ে যেতে চাইবে, আর এফ সাইন থিটা কি করতে চাইবে, সার্কুলার পাথে ঘোরাতে চাইবে। তাহলে এফ সাইন থিটাকে এইভাবে সার্কুলার পথে ঘোরাতে চাইবে, কিন্তু এফ কস থিটাকে এইভাবে এই বরাবর নিয়ে যেতে চাইবে। তাহলে এই বরাবর কিন্তু একটা মোশন হবে, বুঝতে পারছো? তাহলে এই ধরনের একটা স্পাইরাল মোশন আমরা পাবো এই ক্ষেত্রে। ওকে, সো এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি ডাইরেকশনও চেঞ্জ হবে, ম্যাগনিটিউড চেঞ্জ হবে। তাহলে বোথ ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড চেঞ্জ and magnitude of V will change, এবং সেকেন্ড থিং কি, the path will be হেলিক্যাল পাথ, আমরা বলতে পারি এটা হেলিক্যাল কুণ্ডলীকৃত টাইপের পাথ। ঠিক আছে, মানে এটা এইভাবে এইভাবে এগিয়ে যাবে ঘুরতে ঘুরতে, এবং এইটাকে পিচ বলা হয়। মানে একটা সার্কেলের জন্য এই যতটা স্ট্রেট লাইন বরাবর, এখানে একটা সার্কেলের জন্য এখানে যতটা স্ট্রেট লাইন বরাবর যায় সেটাকে বলা হয় পিচ। তো এই ধরনের একটা মোশন আমরা ম্যাগনেটিক ফিল্ডে পাবো পরে, যখন ক্লাস 12-এ ম্যাগনেটিজম পড়বো তখন সেখানে গিয়ে পাবো 12-এর সেকশনটাতে। ওকে, নেক্সট দেখো আমরা নেচারের যে ফান্ডামেন্টাল ফোর্স ইন নেচার। প্রকৃতিতে তোমরা যত ধরনের বল দেখতে পাও, বা তোমরা এর আগে যত ধরনের বল পড়েছো, বা এর পরে তোমরা যত ধরনের বল পড়বে, সমস্ত বলকে এই 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারবো। এছাড়া কিন্তু আর অন্য কোনো ক্যাটাগরি নেই, বিষয়টা ক্লিয়ার করো। আমরা যদি ব্রড সেন্সে ভাবি, তাহলে নেচারে কিন্তু এই 4 ধরনের বলই রয়েছে। কি কি? গ্র্যাভিটেশনাল, স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক নিউক্লিয়ার। এর মধ্যে স্ট্রং এবং উইক ফোর্স যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। বাকি গ্র্যাভিটেশনাল ফোর্স তো তোমরা অলরেডি জানো, এর সঙ্গে একটু আধটু পরিচয় রয়েছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এ তো আমরা পড়বই। তাহলে দেখো এইগুলো বেসিক্যালি আমাদের কিন্তু স্টাডির মধ্যে আসবে, আমাদের যেই বা নেটের সিলেবাসের যে রয়েছে তার স্টাডির মধ্যেই চলে আসবে। এইগুলো আমরা অতটা ডিটেলসে পড়বো না। এখন দেখো আমি যদি বলি যে কিসের উপর ভিত্তি করে এই ক্যাটাগরিটা করা হয়েছে 4 ধরনের, না ফোর্সকে যদি আমরা হায়ার লেভেলে যখন আমরা ফোর্সকে স্টাডি করব ইন পার্টিকেল ফিজিক্স, তো সেখানে যে ফান্ডামেন্টাল ফোর্সের যে বিভাজনটা করা হয়েছে, সেটা এই ফোর্সটা উৎপত্তির জন্যে, বা এই ফোর্সটা ইন নেচারে এক্সিস্টেন্সের জন্যে কোন পার্টিকেল রেসপন্সিবল তার উপর ভিত্তি করে। মানে অ্যাকচুয়ালি যদি দেখা হয় ফ্রম দ্য মডেল অফ পার্টিকেল ফিজিক্স, তাহলে পৃথিবীতে বা ইউনিভার্সে যত রকমের ফোর্স রয়েছে, প্রত্যেকটা ফোর্সেরই এক্সিস্টেন্সের জন্য একটা পার্টিকেল রেসপন্সিবল। তো এই ডিফারেন্ট পার্টিকেলস এই ডিফারেন্ট ফোর্সগুলোর জন্য রেসপন্সিবল। যেমন ধরো আমি যদি বলি গ্র্যাভিটেশন এমন একটা ফোর্স, যে ফোর্সটার জন্য রেসপন্সিবল পার্টিকেলের কথা আমি যদি বলি, গ্র্যাভিটেশনের জন্য যদি রেসপন্সিবল পার্টিকেলের আমরা কথা বলি, তাহলে হচ্ছে গ্র্যাভিটন ইজ দ্য রেসপন্সিবল পার্টিকেল ফর দিস গ্র্যাভিটেশনাল ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিকের কথা যদি আমরা বলি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যদি কথা যদি আমরা বলি, তাহলে এর জন্য যে রেসপন্সিবল পার্টিকেল সেইটা হচ্ছে যে ফোটন। যদি আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কথা বলি, এর ক্ষেত্রে মেসন, পাই মেসন, যেটা তোমাদের হয় পাই প্লাস, পাই মাইনাস, পাই নট। সিমিলারলি উইক নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে ডাব্লিউ প্লাস এবং Z0 ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন পার্টিকেল। ভেক্টর বোসন না, তোমরা এই ক্লাসে এটা শুধুমাত্র বোসন পার্টিকেলস বলে তোমরা মনে রাখতে পারো যে বোসন পার্টিকেলস এটার জন্য রেসপন্সিবল। তো এই যে 4 ধরনের ফোর্স রয়েছে, এই 4 ধরনের ফোর্সের জন্য এই 4 ধরনের পার্টিকেল কিন্তু রেসপন্সিবল। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে যে স্যার ফোর্সের জন্য পার্টিকেল কিভাবে রেসপন্সিবল হচ্ছে। রিচার্ড ফাইনম্যানের একটা এক্সাম্পল রয়েছে, সিম্পল আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কি হাউ পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর ফোর্স। একটা সিম্পল এক্সাম্পল বলছি, একটা মনে করো মাংসের টুকরো রয়েছে, দুটো কুকুর ওই মাংসের টুকরোটাকে পাওয়ার জন্য ঝগড়া করছে। ওই মাংসের টুকরোটা একবার এই কুকুরের মুখে যাচ্ছে, একবার ওই কুকুরের মুখে যাচ্ছে। তাহলে ওই মাংসের টুকরোটা হচ্ছে পার্টিকেল রেসপন্সিবল টু বাইন্ড দিস টু ডগস। দুটো কুকুরকে কিন্তু বেঁধে রেখেছে, যার ফলে ওই মাংসের টুকরোটা বা ওই হাড়ের টুকরোটা একবার এর কাছে যাচ্ছে, একবার ওর কাছে যাচ্ছে। তাহলে এই যে এদের মধ্যে যে ফোর্সটা রয়েছে, সেই ফোর্সটার জন্য রেসপন্সিবল কিন্তু ওই মাংসের টুকরোটা। সিমিলারলি each and every particle is responsible for in this kinds of force. এখন দেখো এই যে 4টা ফোর্সের কথা বলা হচ্ছে, এই 4টা ফোর্সের যে অর্ডার, সেই অর্ডারটা তোমাকে জানতে হবে।
সবচাইতে যেটা স্ট্রং ফোর্স সেটাকে অবশ্যই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, অবশ্যই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবচাইতে স্ট্রং হবে, সবচাইতে স্ট্রংকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ভালো করে বুঝো, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইজ মোর স্ট্রং দেন। এরপরে কি আসবে, এরপরে কি আসবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপর কি আসবে, থার্ডে কি আসবে, থার্ডে হচ্ছে উইক ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স জেনে রাখবে উইক ফোর্সের থেকে উইক, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সবচাইতে উইক ফোর্স এই চারটা ফোর্সের মধ্যে। তো এর অর্ডারগুলো কীরকমভাবে আমরা বলতে পারি, প্রথমত এই যে স্ট্রং স্ট্রং ফোর্সটার যদি আমরা আমরা যদি এর স্ট্রেংথটাকে 1 ধরি, মানে এর সাপেক্ষে যদি আমরা কম্পেয়ার করি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত গুণ দুর্বল, তাহলে 10⁻² গুণ। মানে আমরা এইভাবে বলতে পারি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চাইতে 100 গুণ স্ট্রং। তাহলে স্যার উইক ফোর্সের ক্ষেত্রে আপনি কি বলবেন, উইক ফোর্স মোটামুটি ধরে রাখো 10⁻11 গুণ, আর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বলো 10⁻39 গুণ, -30 মানে বুঝতে পারছো এত গুণ কম, না 1/this। তার মানে স্ট্রং ফোর্স এর থেকে 100 গুণ বেশি, স্ট্রং ফোর্স উইক ফোর্সের থেকে 10⁻11 গুণ বেশি, আবার স্ট্রং ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে 10⁻39 গুণ বেশি। ক্লিয়ার হচ্ছে? তো এইটা হচ্ছে অর্ডার স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিক, উইক এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের। আরেকটা যেটা বেসিক বিষয় তোমাদেরকে এই চারটা ফোর্স সম্পর্কে মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে যে এদের রেঞ্জ, যে এরা কত রেঞ্জের মধ্যে কাজ করে। তো দেখো এখানে স্ট্রং ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স এই দুটো ফোর্সই কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ মানে খুব কম কম দূরত্ব যখন পার্টিকেলসের মধ্যে থাকে তখন কাজ করে। এবং স্ট্রং ফোর্সের ক্ষেত্রে এই অর্ডারটা হচ্ছে, স্ট্রং ফোর্সের ক্ষেত্রে এই অর্ডারটা হচ্ছে 10⁻15 মিটার, এত কম। কিন্তু আমরা যদি দেখি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাহলে এটা ইনফাইনাইট রেঞ্জ। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি ইনফাইনাইট রেঞ্জ, ইনফাইনাইট রেঞ্জ। আমরা যদি বলি উইক ফোর্স এগেন আরও কম এর রেঞ্জ, এ হচ্ছে 10⁻17 থেকে 13 মিটার, -17 থেকে -18 মিটার। এবং তারপর যদি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, এ কিন্তু ইনফাইনাইট রেঞ্জ, মানে অনেক দূর পর্যন্ত এটা কাজ করতে পারে। গ্র্যাভিটেশনাল ফোর্স এটাও কিন্তু ইনফাইনাইট রেঞ্জের হয়, ইনফাইনাইট। ক্লিয়ার এখানে অবধি? ইনফাইনাইট রেঞ্জ। তাহলে দেখো এইদিকে আমরা কি বললাম, এদিকে স্ট্রেংথ, অর্ডার অফ স্ট্রেংথ আমরা বলছি, অর্ডার অফ স্ট্রেংথ এগুলো এই চারটা ফোর্সের ক্ষেত্রে। আর এইদিকে যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে কি রেঞ্জ, যে কত দূর অবধি দুটো পার্টিকেল কাজ করতে পারে। এখানে দুটো হচ্ছে যে ইনফাইনাইট রেঞ্জের, যেগুলো আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থিওরিটিক্যালি ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, গ্র্যাভিটেশনাল ফোর্স होता है, বাকিগুলো শর্ট রেঞ্জ ফোর্সেস। তো এই কয়েকটা ইনফরমেশন তোমাকে এই চারটা ফোর্স সম্পর্কে জানা উচিত, সিম্পল ইনফরমেশনগুলো জেনে রাখা দরকার। কিন্তু এই যে আমরা ফোর্সের বিভাজনটা করছি না, এটা একটা ওভারঅল বিভাজন, মানে আমরা বলতে পারি যে ব্রড সেন্সে। কিন্তু আমরা পড়ছি মেকানিক্স, তাহলে মেকানিক্সে আমরা কি করব, মেকানিক্সকে আমরা ফোর্সকে দুটো ভাগে ভাগ করে পড়ব, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। ক্লিয়ার? কন্ট্যাক্ট ফোর্স মানে কি, দুটো ফোর্স যখন তাদের মধ্যে, মানে দুটো বস্তুর মধ্যে তখনই ফোর্সটা কাজ করবে যখন তারা কন্ট্যাক্টে থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল বলি, নাম্বার 1 যেমন ধরো নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন। সেকেন্ড আমরা যদি বলি নাম্বার 2 যেমন ধরো ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। যেমন ধরো টেনশনাল ফোর্স, টেনশনাল ফোর্স। যেমন ধরো স্প্রিং ফোর্স। তো এইগুলো হচ্ছে সব কি কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স যেমন ধরো আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো বস্তু পরস্পর নির্দিষ্ট দূরত্বে আছে, নন কন্ট্যাক্ট ফোর্স। গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, এগুলো কি নন কন্ট্যাক্ট ফোর্স। তো দেখো নন কন্ট্যাক্ট ফোর্সগুলো পড়ার জন্য গ্র্যাভিটেশনাল বা ইলেকট্রন, দেখো ওইটার সঙ্গে এখানে গুলিয়ে ফেলার কিছু নেই। এইখানে যতগুলো আমি ফোর্সের কথা বলছি, নর্মাল ডিরেকশন, ফ্রিকশনাল, টেনশন, স্প্রিং, এগুলো সব ওই চারটার মধ্যে কোনো না কোনোতে পড়ে যাবে। আবার দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কন্ট্যাক্ট হলে কি হবে না, কন্ট্যাক্ট হলেও হবে, কিন্তু নন কন্ট্যাক্টও হতে পারে, এই কথাটা বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে? যেমন ধরো কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত কোনো একটা বস্তুর ওয়েট, ওইটা একটা ফোর্স। যেমন আমি ধরো এই মুহূর্তে যেমন ধরো আমার কানেক্টেড আছে আর্থ সারফেসের সঙ্গে, তো আমার উপর ওয়েট কাজ করবে। এই পেনটা যদি আমি এখান থেকে ছেড়ে দিই তবু তার উপরে ওয়েট কাজ করবে, তাহলে এটা নন কন্ট্যাক্ট ফোর্সও বটে। বোঝা যাচ্ছে? কিন্তু এই ফোর্সগুলো কন্ট্যাক্ট ছাড়া উৎপন্ন হবে না। এগুলো এগুলো নন কন্ট্যাক্ট মানে কি, এগুলো কন্ট্যাক্ট ছাড়াও উৎপন্ন হতে পারে, কন্ট্যাক্ট হলে হবে কিনা সেটা পরের কথা,
কিন্তু এই ফোর্সগুলো এমন যারা কন্ট্যাক্ট ছাড়া এই ফোর্সগুলো ক্রিয়েটই হবে না। নর্মাল ডিরেকশন বলো, ফ্রিকশনাল ফোর্স বলো, টেনশনাল ফোর্স বলো বা স্প্রিং ফোর্স বলো, they will only appear when two body come close to each other and contact পুরো সারফেসের মধ্যে। এখন দেখো, যেহেতু এইগুলো আমরা পরে পড়বো, গ্র্যাভিটেশন আলাদা চ্যাপ্টার আছে, ইলেকট্রোম্যাগনেটিকের আলাদা চ্যাপ্টার আছে, এইখানে এই চ্যাপ্টারে নিউটনস ল যতক্ষণ আমরা পড়বো ততক্ষণ শুধুমাত্র আমরা নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স এই দুটো ফোর্স সম্পর্কে পড়লেই চলবে। ফ্রিকশন একটা আলাদা চ্যাপ্টার আমরা পড়বো, এবং স্প্রিং ফোর্স আমরা ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে পড়বো, এবং সিম্পল হারমোনিক মোশনের সময় পড়বো। আশা করি পুরো বিষয়টা বোঝা গেল। তো কনসেপ্ট অফ ফোর্সের এই যে বেসিক ধারণাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি, এই যে একটা একটা আলাদা আলাদা ফোর্স আছে এগুলো নিয়ে ডিসকাস করব। নর্মাল ডিরেকশন নিয়ে ডিসকাস করব, টেনশনাল ফোর্স নিয়ে ডিসকাস করব, যাতে করে তোমরা যখন কোয়েশ্চেন করবে, স্পেশালি নিট জেইর ক্ষেত্রে কি হবে, তোমাকে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে নিউমারিক্যালস প্রবলেম করতে হবে। তো প্রবলেম দেখো, এই ফোর্স চ্যাপ্টার থেকে যদি তোমাদের প্রবলেম একদম স্ট্রং না হয় তাহলে কিন্তু ইন ফিউচার প্রবলেম হবে। এটা একদম বেস। এখানে ফ্রি ডায়াগ্রাম আঁকতে হবে, এই নর্মাল ডিরেকশন টেনশনাল ফোর্সের ডাইরেকশন কীরকম হবে সেগুলো জানতে হবে, সেগুলো আমি নেক্সট ক্লাসগুলোতে ডিসকাস করবো। অ্যান্ড আই ক্যান অ্যাজিওর ইউ কি, যদি তুমি আমার ক্লাসগুলো ভালো করে করো তাহলে অবশ্যই তুমি অঙ্ক করতে, মানে ফিজিক্সে নিট জেইর ক্ষেত্রে ফিজিক্স অন্তত তোমার ভয়টা থাকবে না। ওকে, এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমার এই নিট জেইর যে কোর্সটা রয়েছে, এটা 2 বছরের ভ্যালিডিটি, সেই কোর্সটা রেকর্ডেড কোর্স সম্পূর্ণ এবং টোটাল সিলেবাস কমপ্লিট করা রয়েছে, সেটি যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমি ওই কোর্সটার লিঙ্ক দিয়ে দেবো, উইথ অ্যাপসের লিঙ্ক। তো ওখানে ক্লিক করলে তোমরা ওটা পেয়ে যাবো, ওখান থেকে যেও কিন্তু তোমরা ওটা নিতে পারো। আদারওয়াইজ তোমরা আমাকে ইউটিউবে ফলো করো, এখানেও আমি অনেক কন্টেন্ট দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।